আকাশ তোমার বাতাস। নমস্কার, শুরু হলো তোমার আকাশ তোমার বাতাস। আর সেই অনুষ্ঠানে হাজির আমি সৌমিত্র চট্টোপাধ্যায়। এতদিন পরে আজ সত্যিই মনে হচ্ছে উৎসব ফুরলো। দুর্গাপুজো পেরিয়েছে তো কবেই, কালী পুজো শেষ, এমনকি ভাইফোঁটাও সারা, আর কলকাতা ফিল্মোৎসবও তো ফুরলো। সেই সব স্মৃতি জড়িয়ে বসে আছি, আর বসে থাকতে থাকতে বারবার সিনেমার কথাই মনে হচ্ছে। মনে পড়ছে কলকাতার প্রথম ফিল্মোৎসবের কথা। সেটা 1952 সাল, যতদূর মনে পড়ছে। তখনও তো পথের পাঁচালী হয়নি, অপু সংসার তো আরও দূরে। আমি তখনও ছাত্র, কলেজে। সেই সময় আমরা যে ছবিগুলো দেখেছিলাম কলকাতায়, তার মধ্যে কয়েকটা এখনও মনে আছে। একটা তো ছিল বাইসাইকেল থিভস, আর একটা ছিল ইকিওয়ারা নাকি একটা জাপানি ছবি দেখেছিলাম, এবং মিরাকল ইন মিলানো বোধহয় সেই সময় দেখেছিলাম। সেই সব ছবিগুলো তো অমর হয়ে রয়েছে সিনেমার ইতিহাসে, এবং সত্যি সত্যি অন্য রকমের সিনেমা, হলিউডের ছবির থেকে আলাদা রকমের সিনেমা, আন্তর্জাতিক সিনেমা কী স্তরের হয়, কিভাবে সেটাকে দেখতে হয়, তার প্রথম শিক্ষাটা বোধহয় সেই 1952 সালের ফিল্ম ফেস্টিভ্যাল দেখার থেকে শুরু হয়েছিল। তো সেই সব কথা মনে পড়ছে আজকের পর্বে। আর একবার সিনেমায় রবীন্দ্রসঙ্গীত নিয়ে কিছু কথা বললে কেমন হয়? এই বিষয়ে আমরা ইতিমধ্যে অনেক কথা বলেছি, হয়তো ভবিষ্যতেও আবার বলবো কথা, কিন্তু তার সঙ্গে আজকের দিনটাও সিনেমা নিয়ে থাক না। কারণ বাংলা সিনেমায় রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার এত ব্যাপক একটা বিষয় যে তা নিয়ে বলার মতো কথা কার্যত অফুরান। যেমন ছবি ও গান, তেমনি কথা ও কাহিনী। আমরা সেসব বিষয় নিয়ে আরও একটু চর্চা করবো আজ। তার আগে একটা জরুরি কথা আপনাদের জানিয়ে রাখা ভালো। পুরনো অনেক বাংলা ছবির কথা উঠবে আজ, তুলনায় নবীন কিছু ছবির কথা আসবে। ছবিতে গানটি কে গেয়েছিলেন সে কথা অবশ্যই বলবো আমি। শুরু করছি আজকে স্মৃতি সফর। আর স্মৃতি যখন হাতে কিছুটা সময়ও আছে, তখন একটু পুরনো দিনে ফিরলেও তো ক্ষতি নেই। প্রথম ছবির নাম আলো ছায়া, প্রযোজনা অ্যাসোসিয়েটেড প্রোডাকশনস, পরিচালক দীনেশ রঞ্জন দাস। কল্লোল পত্রিকা সেই বিখ্যাত দীনেশ রঞ্জন দাস, এবং সঙ্গীত পরিচালক কৃষ্ণচন্দ্র দে, কিংবদন্তি কৃষ্ণচন্দ্র দে, কেষ্টবাবু। সেই ছবিতে তিনি অভিনয় করেছিলেন। আর এক অভিনেতার নাম আপনাদের জানিয়ে রাখি, পঙ্কজ কুমার মল্লিক। তাই আশ্চর্য কি যে সেই ছবিতে একটি রবীন্দ্রসঙ্গীত থাকবে, যেখানে পঙ্কজ কুমার মল্লিক রয়েছেন, থাকবেই তো। এবং সেটা গাইবেন কে না, কৃষ্ণচন্দ্র দে নয়, পঙ্কজ মল্লিক নিজেই গাইবেন। গানটি পরিচিত, আমার ভুবন তো আজ হলো কাঙাল। 1940-এর 6 জুলাই চিত্রা, এখন তো তার নাম হয়ে গেছে মিত্রা, এবং পূর্ণ থিয়েটার, মানে ভবানীপুরের, সেখানে মুক্তি পেয়েছিল এই ছবি। এরপরের গানটি যে ছবি থেকে, তার সঙ্গীত পরিচালকের নাম পঙ্কজ কুমার মল্লিক। মুক্তি পেয়েছিল 1940-এই অগস্টে। নিউ থিয়েটার্সের ছবি ছিল সেটা, পরিচালক ফণী মজুমদার। ছবিটি যথেষ্ট বিখ্যাত, ডাক্তার। যদিও এখানে ছোট্ট একটা মজার কথা বলে রাখি, সংবাদপত্রে এই ছবির যে ইংরেজি বিজ্ঞাপন, তাতে কিন্তু ডাক্তার লেখা হয়নি, একেবারে ইংরেজি অনুবাদ করে ছবির নাম দেওয়া হয়েছিল ডক্টর। সঙ্গে ইংরেজিতে ক্যাপশন, পোর্ট্রেস দ্য লাইফ অফ আ ম্যান who loved his fellow beings and sacrificed his all to make them happy and healthy. অর্থাৎ এই যে আজকাল দেখা যায় ছবির পোস্টারে ছবির নামের সঙ্গে ক্যাপশন দেওয়ার একটা রীতি বেশ চালু হয়েছে, তা কিন্তু মোটেই নিছক হালফিলের ব্যাপার নয়। যাকে সেই ডাক্তার বা ডক্টর ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন যিনি, তার নামও পঙ্কজ কুমার মল্লিক। এই ছবিতে তিনি যে গানটি গেয়েছিলেন, সেই গানটি তার গলায় এখনও কিংবদন্তি হয়ে আছে, কি পায়নি তার হিসাব মিলাতে মনোমোর নহে রাজি। গানটি অনেকেই শুনেছেন নিশ্চয়। এরপরে যে ছবির গান যাবে, তার কথায় আসার আগে ছোট্ট করে একটা অন্য ছবির কথা বলে রাখি। সেই ছবির নাম গোঁজামিল। এখনকার দিনে শর্ট ফিল্ম বলতে যা বোঝায়,
গোঁজামিল সেই গোত্রই পড়ে। চিত্রনাট্য এবং পরিচালনা ছিল সুধীর বন্ধু, শুধুই সুধীর বন্ধু, সঙ্গে কোনো পদবি তিনি ব্যবহার করতেন না। সুরারোপ করেছিলেন খগেন দাশগুপ্ত। ছবিটি এমনিতে যে খুব ঐতিহাসিক কোনো দলিল তা নয়, কিন্তু একটি কারণে এই ছবিটি স্মরণীয় হয়ে আছে। তখন রবীন্দ্রনাথ ঠাকুর মাত্র 3 বছর হলো প্রয়াত হয়েছেন, 1944 সাল। সেই সময়ই গোঁজামিল ছবিতে একটি রবীন্দ্র কবিতায় সুরারোপ করে তা ব্যবহার করা হয়েছিল। কবিতাটি শুরু হচ্ছে এইভাবে: তখন রাত আঁধার আছে। হ্যাঁ, পথ দেখিয়েছিলেন নিঃসন্দেহে বড়ুয়া এবং পঙ্কজ মল্লিক। মুক্তি ছবিতে দিনের শেষে ঘুমের দেশে তো চিরস্মরণীয়, কিন্তু খগেন দাশগুপ্তের সেই কর্মকৃতিটিকে স্মরণ করে রাখা দরকার। সেই গীতরূপ আপনাদের শোনাতে পারবো না, তাই এমন একটি ছবির গান যাবে যে ছবির নাম রবীন্দ্রনাথেরই একটি কবিতা থেকে নেওয়া। ছবির নাম পথ বেঁধে দিল। মুক্তি পেয়েছিল 10ই জানুয়ারি 1945। ছবির নাম যে শেষের কবিতার অনুষঙ্গে হবে তা নিয়ে খুব একটা বিস্মিত হবেন না, যদি মনে রাখেন যে ছবির কাহিনীকার, চিত্রনাট্যকার এবং পরিচালক প্রেমেন্দ্র মিত্র। প্রেমেন্দা তখন রীতিমতো ছবির জগতে আছেন। নিজে ছবি করতে গিয়ে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা থেকেই শিরোনামটি বেছে নিলেন। ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন কানন দেবী, ছবি বিশ্বাস, জহর গঙ্গোপাধ্যায়, পূর্ণিমা দেবী, তুলসী লাহিড়ী প্রমুখেরা ছিলেন। সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন রবীন চট্টোপাধ্যায় এবং ধীরেন মিত্র। সেই ছবিতে কানন দেবীর গলায় 2টি গান ছিল, একদিন চিনে নেবে তারে এবং কাছে যবে ছিল তারে হলো না পাওয়া। শেষের কবিতা থেকে কবিতার লাইন তুলে ছবির নামকরণ তো হলো, কিন্তু ওই শেষের কবিতা উপন্যাস সেটি কিন্তু ছবি হতে হতে লেগে গেল আরও 8টি বছর। পরিচালক যিনি, তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহধন্য, নিজে অতীব গুণী মানুষ। বাংলা ছবিতে তাঁর এবং তাঁর স্ত্রী সাধনা বসুর অবদান তো চিরস্মরণীয় বলা যায়। সেই পরিচালকের নাম বুঝতেই পারছেন, মধু বসু। আবার সেই শেষের কবিতার কথায় ফিরছি। রবি ঠাকুরের এই বিশেষ রচনাটির সঙ্গে আমারও সম্পর্ক কিন্তু দীর্ঘকালের। অমিত রায় কিংবা অমিত রায়ের ভূমিকায় আমি বহুবার কণ্ঠ দিয়েছি, কারণ সেই সবই ছিল বস্তুত শ্রুতিনাট্য। ছবিতে এই চরিত্রে অভিনয়ের কোনো সুযোগ আমি পাইনি। মধু বসুর ছবিতে অমিত হয়েছিলেন এক সুকণ্ঠ সুদর্শন অভিনেতা, আমার খুবই বন্ধু নির্মল কুমার। ছবির সঙ্গীত পরিচালক হিসেবে মধু বসু যাকে বেছে নিয়েছিলেন তিনি রবীন্দ্র গানের জগতে আর এক কিংবদন্তি, অনাদি কুমার দস্তিদার। রবীন্দ্র গানের যথাযথ শিক্ষণ ও স্বরলিপির জন্য বাঙালি যাঁদের কাছে চিরকাল কৃতজ্ঞ থাকবে তাঁদেরই অন্যতম অনাদি কুমার দস্তিদার। যাই হোক, ছবি মুক্তি পেল 1953 সালের 4 ডিসেম্বর। এই বছরটা একটু ভালো করে খেয়াল করবেন, কারণ সেই বছরেরই গোড়ায় ফেব্রুয়ারি মাসে একটি স্মরণীয় বাংলা ছবি মুক্তি পেয়েছিল, নির্মল দের 74.5। সেই প্রথম বাংলা ছবিতে সুচিত্রা উত্তমের পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থিতে। এবং আমার দেখা সেকালের বাংলা ছবির অন্যতম শ্রেষ্ঠ ছবি এটি। এবং অনেকে হয়তো জানেন না যে সেই ছবিতে তুলসী চক্রবর্তী এবং মলিনা দেবীর অলোক সামান্য অবিস্মরণীয় অভিনয়ের সঙ্গে সঙ্গে সেই ছবিটির চিত্রনাট্য লিখেছিলেন কিন্তু বাংলা থিয়েটার এবং নাট্যজগতের আর এক কিংবদন্তি, তিনি বিজন ভট্টাচার্য। যাই হোক, আবার শেষের কবিতার ছবির কথায় ফিরি। সঙ্গীত পরিচালক যখন অনাদি কুমার দস্তিদার, তখন সেই ছবির গানে তো সুচিত্রা মিত্রের মতো গায়িকা থাকতেই পারেন। আমার ছোটো মাসি সুচিত্রা মিত্র সেই ছবিতে প্লেব্যাক করেছিলেন। ছোটো মাসির সঙ্গে কথা বলতে গিয়ে এই প্রসঙ্গটা অবশ্য পড়া হয়নি আপনাদের সামনে, ওকে যখন অতিথি করে এনেছিলাম। জানিয়ে রাখি কি কি গান ছিল সেই ছবিতে। আমার পরাণে যাহা চায়, অলি বারবার ফিরে যায়, ওরে ঝড় নেমে আয়, এবং হার মানালে গো ভাঙিলে অভিমান। একটা কথা আপনাদের বলি যে 1952 ছবি সেটা,
সেই ছবির নাম সহসা। এই ছবিতে আজ তারায় তারায় দীপ্ত শিখার অগ্নিজলে এই গানটি গেয়েছিলেন সুচিত্রা মিত্র। রবীন্দ্রসঙ্গীতের আর এক গুণী, যার কথা আজকাল প্রায় শোনাই যায় না, রমেশ বন্দ্যোপাধ্যায়। এখন তিনি অনেকটাই বিস্মৃত বটে, কিন্তু একদা বিশেষ করে রাগাশ্রয়ী রবীন্দ্রসঙ্গীতে তাঁর অসামান্য দক্ষতা সঙ্গীত রসিকের সশ্রদ্ধ অভিবাদন কুড়িয়েছিল। বাংলা ছবি তাঁকেও সরিয়ে রাখেনি। সানরাইজ ফিল্মসের প্রযোজনায় নীরেন লাহিড়ী মশাই যখন যদু ভট্ট ছবি করলেন, তখন সঙ্গীত পরিচালনার দায়িত্ব পেলেন জ্ঞান প্রকাশ ঘোষ। ছবিতে একটি রবীন্দ্রসঙ্গীত ছিল, রাগাশ্রী গান, শূন্য হাতে ফিরি হে নাথ পথে পথে। এই গানটি সম্ভবত যদু ভট্টর কাছ থেকেই রবীন্দ্রনাথ শিখেছিলেন, মানে আদি হিন্দুস্তানি সঙ্গীতটি তার থেকে এই গানটি তৈরি করেছিলেন। জ্ঞানবাবু যোগ্য ব্যক্তিকেই প্লেব্যাকের জন্য বেছে নিলেন রমেশ বন্দ্যোপাধ্যায়। 1954 তেসরা ডিসেম্বর উত্তরা পূর্বী উজ্জ্বলায় মুক্তি পেয়েছিল সেই ছবি। সেই বছরে রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছিল। মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন বসন্ত চৌধুরী, তার সঙ্গে ছিলেন ছবি বিশ্বাস, নীতিশ মুখোপাধ্যায়, অনুভা গুপ্ত প্রমুখ। একটু শুনে রাখুন আরও কারা ছিলেন সেই ছবির প্লেব্যাকের দায়িত্বে। সন্ধ্যা মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, উস্তাদ মঈনুদ্দিন ডাগর, পণ্ডিত যশরাজ, এটি কানন, পণ্ডিত মুনিরাম, তারাপদ চক্রবর্তী, বিমলা প্রসাদ চট্টোপাধ্যায়, প্রশান্ত কুমার এবং সুখেন্দু গোস্বামী। এই তো খানিকটা আকবর বাদশার নবরত্ন সভার সঙ্গে তুলনা করলে বোধহয় যথার্থ হবে। পরের গানটি যে ছবি থেকে, তার নামকরণ একটি রবীন্দ্রসঙ্গীতের অনুষঙ্গে, 1959-এর ছবি। এই পর্যন্ত বলে কি এক লম্বা থামবো? খানিকটা কুইজ মাস্টারের মতো আপনাদের একটু ভাববার সময় দেবো কি ছবিটা অনুমান করার জন্যে। 50-এর দশকের ছবি, সুতরাং অনেকেই যা ভেবেছেন তা নয়, অর্থাৎ যদি জানতেম নয়। ছবির নাম নৃত্যের তালে তালে, পরিচালনা সুধীর বন্ধু, যার কথা একটু আগেই বলেছি গোঁজামিল ছবিটির সূত্রে। সঙ্গীত পরিচালক রথীন ঘোষ। সেই ছবিতে গান গেয়েছিলেন যারা, তারা রবীন্দ্র গানের জগতে প্রবাদ প্রতিম। ব্যক্তিগত জীবনে তারা গুরু শিষ্যাও বটে, শান্তিদেব ঘোষ এবং সুচিত্রা মিত্র। ছবিতে দুটি রবীন্দ্রসঙ্গীত ছিল, নৃত্যের তালে তালে এবং কৃষ্ণকলি আমি তারই বলি। স্মৃতির এই এক মুশকিল। যদি জানতেমের কথা উঠতেই অনেকগুলো কথা মনে ভিড় করে আসছে, কারণ সেই ছবিতে তো আমিও ছিলাম, আর আমার সঙ্গে উত্তমদা তো ছিলেনই। উত্তমদা আর আমি একসঙ্গে অন্তত 7-8টি ছবিতে অভিনয় করেছি। এই ছবিতেও একসঙ্গে ছিলাম। এই ছবি যখন অভিনয় করছি সেই সময় একটা অদ্ভুত ছোট্ট ঘটনা আমার মনে পড়ে। একটা 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 সংলাপ ছিল, তাতে হয়তো কয়েকটা, যাকে ইংরেজিতে বলে টাং টুইস্টার, সেরকম কোনো ব্যাপার ছিল। সেটা বলতে একটু উত্তমদার অসুবিধা হচ্ছিল এবং বারবার এনজি হয়ে যাচ্ছিল, অর্থাৎ ঠিক মতো হচ্ছিল না শটটা। তো আমি একবার গিয়ে ওর কাছে বললাম যে তুমি বলো না একটু দিলীপকে, দিলীপ ছিল পরিচালক, দিলীপ মুখোপাধ্যায়, যে ওটা একটু পাল্টে দেবে লাইনটা। তো উনি সেটা শুনলেন না, উনি বললেন না না দাঁড়ান এক্ষুনি হয়ে যাবে, এটা ঠিক করে বলি। তা কিছুক্ষণ পরে আমাকে বললেন তুই একটু বাইরে যা। তা আমি বাইরে গেলাম। তারপরে উনি শটটা ঠিক মতো দিয়ে এসে বাইরে বসলেন। তখন উনি মাঝে মধ্যে ধূমপান করেন, আমার কাছে একটা সিগারেট চাইলেন। তাই বললো আমাকে বার করে দিলে কেন, তোমার তো আমাকে দেখে নার্ভাস হওয়ার কথা নয়। বললো নার্ভাস নয়, আমার একটু সেলফ কনসিয়াস লাগছিল, তোর তো উচ্চারণটা খুব ভালো সেই জন্যে। তো এই যে যার নিষ্ঠা এবং যার এইরকম কিন্তু আমি দেখিনি এই একটা মানুষ, যে ঠিক কতখানি সচেতন এবং কতখানি নিষ্ঠাবান তার কাজের প্রতি, এটার উদাহরণ হিসেবে আমার কাছে আজও মনে আছে। এটা 1974 সালের ছবি। পরিচালনা যাত্রিক নামে, বললাম তো দিলীপ মুখোপাধ্যায় ছিলেন পরিচালক। সঙ্গীত পরিচালক ছিলেন হিমাংশু বিশ্বাস। 1 মার্চ 1974 রূপবাণী অরুণা ভারতী এই চেনে মুক্তি পেয়েছিল সেই ছবি। রবীন্দ্র গানের মুখড়া দিয়ে নামাঙ্কিত সেই গানে একটি রবীন্দ্রসঙ্গীতও ছিল, সুখের মাঝে তোমায় দেখেছি, গেয়েছিলেন রুমা গুহ ঠাকুরদা।
পরপর এমন দুটি ছবির কথা বললাম যে ছবির নামকরণই হয়েছিল রবীন্দ্রনাথের গান থেকে। এবার এমন দুটি ছবির কথা বলবো যাদের নাম এক, এবং কি আশ্চর্য, দুটি ছবিতে আছে একাধিক রবীন্দ্রসঙ্গীত। ছবির নাম পরিচয়। প্রথমটি 1941-এর ছবি, নিউ থিয়েটার্সের প্রযোজনা, পরিচালক নিতিন বসু, সঙ্গীত পরিচালনা রায়চাঁদ বড়াল। সেই ছবিতে নয় নয় করে 9টি রবীন্দ্র গান ছিল। গান গেয়েছিলেন কুন্দরলাল সায়গাল এবং কানন দেবী। একটি সূত্র বলছে সতীদেবীরও গান ছিল সেই ছবিতে। ছবিটি মুক্তি পেয়েছিল রবীন্দ্রনাথের প্রয়াণের মাত্রই কয়েক মাস আগে, 25শে এপ্রিল 1941। পরের ছবিটি 1979-তে মুক্তি পেয়েছিল, নাম তো সেই একই, পরিচয়। এই পরিচয়ের পরিচালক নির্মল মিত্র, সঙ্গীত পরিচালনা শৈলেশ রায়। এতে গান গেয়েছিলেন যারা, তাদের মধ্যে ছিলেন মৃণাল চক্রবর্তী, সুমিত্রা সেন, সাগর সেন। মৃণাল চক্রবর্তী সে অর্থে রবীন্দ্র গানের প্রতিষ্ঠিত গায়ক নন, কিন্তু তিনিও সেই ছবিতে রবীন্দ্রসঙ্গীত গিয়েছিলেন। অভিনয় ছিলেন অনিল চট্টোপাধ্যায়, শুভেন্দু চট্টোপাধ্যায়, দীপঙ্কর দে, সন্তু মুখোপাধ্যায়, বসন্ত চৌধুরী, রুমা গুহ ঠাকুরতা, মহুয়া রায়চৌধুরী, আরতি ভট্টাচার্য প্রমুখ। ছবিতে 4টি রবীন্দ্রসঙ্গীত ছিল: চরণ রেখা তব, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই, এবং আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। মৃণাল চক্রবর্তীর পরে যার গলায় আপনাদের পরের গানটি শোনাব, তিনি বাংলা গানের এক অনন্যা। যদিও রবীন্দ্রসঙ্গীত তাঁর কণ্ঠে খুব একটা আমরা পাইনি, বাংলা ছবিতে তাঁর কয়েকটি রবীন্দ্র গান ধরা আছে। তিনি সেই অদ্বিতীয়া সন্ধ্যা মুখোপাধ্যায়। তার অসামান্য কণ্ঠের স্পর্শ সেই সব গানকে একটি অন্য মাত্রা দিয়েছে। এই ছবির নাম চিরকুমার সভা। দেবকী বসুর পরিচালনা এবং সঙ্গীত নির্দেশনায় সন্তোষ সেনগুপ্ত। সন্তোষ সেনগুপ্ত রবীন্দ্র গানের জগতে সুখ্যাত, এবং আজ কথা মুক্তকণ্ঠেই স্বীকার করা উচিত যে রবীন্দ্রসঙ্গীত নিয়ে নানাবিধ সংকলনের সূত্রে, বিভিন্ন নৃত্যনাট্য এবং গীতিনাট্যের রেকর্ড প্রস্তুতির সূত্রে রবীন্দ্রনাথের গানকে ঘরে ঘরে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তিনি বলা যায় অন্যতম পুরোধার ভূমিকা গ্রহণ করেছিলেন। 1956 ছবি এই চিরকুমার সভা। তখন বাংলা ছবিতে বিশেষত সুচিত্রা সেনের লিপে সন্ধ্যা মুখোপাধ্যায় এর কণ্ঠ সুবিখ্যাত। সাপ মোচেন তো 1956-এরই ছবি। তবু রবীন্দ্র গানের ঘরানায় সেভাবে লালিত না হওয়া সত্ত্বেও সন্তোষ সেনগুপ্ত সন্ধ্যা মুখোপাধ্যায়কে নির্বাচন করলেন। বলাই বাহুল্য গায়িকা সেই নির্বাচনের প্রতি অবিচার করেননি। যেহেতু চিরকুমার সভা, সেই জন্য আমার দু একটা স্মৃতি একটু উসখুস করছে, আপনাদের শোনাতে ইচ্ছে করছে। এই চিরকুমার সভা প্রথমে বাংলা থিয়েটারে মঞ্চস্থ করার কথা ছিল শিশির কুমার ভাদুরী। সেই সময় রবীন্দ্রনাথ যখন লিখছিলেন বা লেখা প্রায় সম্পূর্ণ হয়ে এসছে, সেই সময় রবীন্দ্রনাথ অসুস্থ হন, এবং শিশির কুমার যে ধরনের মানুষ ছিলেন তিনি গিয়ে গিয়ে বিরক্ত করেননি। সেই সময় টেলিফোনে খবর নিতেন কেমন আছেন গুরুদেব, কিন্তু যাননি। এই অবকাশে অন্য একটি থিয়েটার, যেখানে অপরেশবাবুরা ছিলেন, তাঁরা এসে রবীন্দ্রনাথের কাছে একটি নাটক ভিক্ষা করেন, এবং উনি বলেন যে আমার তো লেখা আছে, কিন্তু সে তো শিশির করবে। তখন তারা একটু ছলনার আশ্রয় নিয়ে বোধহয় বলেছিল যে শিশিরবাবু তো অন্য নাটক করছেন, তার প্রিপারেশন করছেন। তখন উনি ওদেরই দিয়ে দেন চিরকুমার সভা, এবং চিরকুমার সভা দেখে রবীন্দ্রনাথের খুব ভালো লেগেছিল। এরকম একটা কথা আমরা পাই রবীন্দ্র জীবনীতে প্রভাত কুমারের। কিন্তু আমি আবার এও বেশ কয়েকজনের মুখে শুনেছি যে রবীন্দ্রনাথ সর্বাংশে সুখী হননি। উনি নাকি বলেছিলেন অক্ষয়ের অভিনয় দেখে, তিনকড়ি চক্রবর্তী মহাশয় করেছিলেন অক্ষয়ের অভিনয় দেখে, বলেছিলেন যে তিনকড়িবাবু, আমার অক্ষয় কিন্তু ওস্তাদ নয়, সে একজন সামান্য ভদ্রলোক, গান গায়। এই যে পার্থক্যটা করেছিলেন, এটা রবীন্দ্রনাথের পক্ষে করা সম্ভব। যাই হোক, তারপরে উনি আবার শিশুবাবুকে ডেকে পাঠিয়ে বলেন তোমার জন্য আমি নতুন করে নাটক লিখে দেব বলে, তখন গোড়ায় গলদটাকে পরিবর্তন করে শেষ রক্ষা করে দিয়েছিলেন। এই ইতিহাসটুকু আমি
শিশির কুমারের কাছে শুনেছিলাম। যাই হোক, এই ইতিহাস তো রইল। এরপর আবার আমরা গানেই ফিরে আসি। এবার যে শিল্পীর গান, তিনিও প্রবাদ প্রতিম এবং তিনিও রবীন্দ্রসঙ্গীতের লোক নন, মান্না দে। অমন দরাজ সুকণ্ঠে তিনি যে কটে রবীন্দ্রনাথের গান গেয়েছিলেন সেগুলি এখনো স্মরণীয় হয়ে আছে। 1970 সালের ছবি মেঘরৌদ্রতে মান্নাদা গেয়েছিলেন না চাহিলে যারে পাওয়া যায়, কীর্তনাঙ্গের গান। মেঘরৌদ্র ছবির গান শুনলেন। সে ছবির পরিচালনা করেছিলেন অরুন্ধতী দেবী। অরুন্ধতী দেবীরই পরিচালিত আরেকটি ছবির নাম ছুটি, তারই নির্দেশনায় এই ছুটি বাঙালি দর্শককে অসম্ভব নাড়া দিয়েছিল। ঠিক 4 দশক আগে 1967 সালে বিমল করের উপন্যাস খড়কুটো অবলম্বনে তৈরি এই ছবির সঙ্গীত নির্দেশনার কাজটিও করেছিলেন অরুন্ধতী দেবী স্বয়ং। অরুন্ধতী দেবী একসময় খুবই বিখ্যাত রবীন্দ্র গানের শিল্পী ছিলেন। পরে তার অভিনয় জীবনটাই বড় হয়ে ওঠে, তখন আর অত গান করতেন না। আমার মনে আছে আমি ওকে প্রথম সচক্ষে দেখেছিলাম মহাজাতি সদনে 25শে বৈশাখের অনুষ্ঠানে গান করতেই। তখনও উনি অত বিখ্যাত অভিনেত্রী হননি। সেই খড়কুটো উপন্যাস অবলম্বনে তৈরি ছুটি ছবিতে একটি রবীন্দ্র গান ছিল, এই লোভেনু সঙ্গতব সুন্দর হে সুন্দর, দ্বৈত কণ্ঠে। গায়কটি রবীন্দ্রসঙ্গীতের জন্যই বিখ্যাত, চিন্ময় চট্টোপাধ্যায়। গায়িকাটি সে অর্থে কিন্তু রবীন্দ্রসঙ্গীত জগতের নন, কিন্তু কণ্ঠটি অসামান্য, অলৌকিক বলা যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়। এতক্ষণ তো অরুন্ধতী দেবী নির্দেশিত ছবির কথা বলছিলাম। এবারে যে ছবির কথা আসবো তাতে অরুন্ধতী দেবী ছিলেন নায়িকার ভূমিকায় এবং তার লিপে আশ্চর্য একটি রবীন্দ্রসঙ্গীত গেয়েছিলেন তিনি অসাধারণ গায়িকা ঠিকই, কিন্তু ঠিক রবীন্দ্রসঙ্গীতের জন্য তিনি বিখ্যাত ছিলেন না। উৎপলা সেন। এবং এই ছবির সঙ্গীত পরিচালনায় ছিলেন একজন দিকপাল শিল্পী তিমির বরণ। ছবির নির্দেশক ছিলেন প্রভাত মুখোপাধ্যায়। 1959 রাষ্ট্রপতির সার্টিফিকেট অফ মেরিট পেয়েছিল সেই ছবি, এবং গানটি ছিল আমার মল্লিকা বনে। 59 সালে বাংলা ছবিতে এক নবীন অভিনেতা প্রথম আত্মপ্রকাশ করেছিলেন, তার নাম সৌমিত্র চট্টোপাধ্যায়। এবং 59 সালের পর এই অরুন্ধতী দেবীর সঙ্গে তার দ্বিতীয় ছবি, সেটি ছিল কিন্তু রবীন্দ্র কাহিনী, ক্ষুধিত পাষাণ। 1976 দত্তা নামে একটি ছবিতে আমি অভিনয় করেছিলাম। হ্যাঁ, শরৎচন্দ্রের কাহিনী। নায়িকা এবং নাম ভূমিকায় ছিলেন সুচিত্রা সেন। কিন্তু সেই দত্তার 25 বছর আগে 1951 সেই কাহিনীরই আরেকটি ফিল্ম রূপ হয়েছিল। তার মুখ্য চরিত্রে ছিলেন সুনন্দা দেবী। সেই ছবিতে দ্বীপ নিবে গেছে মম গানটি গেয়েছিলেন যিনি, তাকে বাঙালি শ্রোতা চিরকাল স্মরণ করবে অন্য একটি গানের জন্যে। সেই গান বেশ কয়েক প্রজন্ম ধরে বাঙালির কাছে দুর্গাপূজার আগমনী হয়ে আছে, বাজলো তোমার আলোর বেনু। সেই গানের গায়িকা বুঝতেই পারছেন, সকলেই জানেন, সুপ্রীতি ঘোষ। রবীন্দ্রনাথের গানেও তার দক্ষতার সাক্ষ্য রেখেছিলেন। দত্তার গানটিই তো তার প্রমাণ। এই দত্তা ছবিতে আমি নরেনের ভূমিকায় অভিনয় করেছিলাম। অনেক আগে যখন মঞ্চে এই দত্তার নাট্যরূপ উপস্থাপনা হতো বিজয় নাম দিয়ে, তাতে নরেনের ভূমিকায় বহুবারই করেছেন ছবি বিশ্বাস, এবং শিশির কুমার করতেন রাসবিহারীর ভূমিকায়। আমি যে ছবিতে নরেন করেছিলাম সেই ছবিতে রাসবিহারী ছিলেন উৎপল দত্ত। খালি আমার একবার সৌভাগ্য হয়েছিল যে ওই রাসবিহারীর ভূমিকায় অভিনয় করার, সেটা একটি টেলি সিরিয়ালে। যাই হোক, এগুলো আমি আপনাদের ভালো লাগবে বলে বললাম। সুপ্রীতি ঘোষ যে রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন সে কথা তো অনেকেরই অজানা, কিন্তু আরতি মুখোপাধ্যায় যে রবীন্দ্রসঙ্গীতেও পারদর্শিতা দেখিয়েছেন তা বোধহয় সুবিদিত। সুবর্ণরেখা ছবিতে আরতির গান আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়, ছবির নাম বিকেলে ভোরের ফুল।
1974-এর ছবি। ছবির নায়িকা সুমিত্রা মুখোপাধ্যায়ের লিপে গানটি ছিল। বলা বাহুল্য নায়ক ছিলেন উত্তম কুমার। আমার একটা কথা মনে হচ্ছে, সেটা হচ্ছে যে আজকাল তো প্রায় আকছার অনেক টিভি সিরিয়ালে অনেক জায়গায় দেখি হঠাৎ দুম করে একটা রবীন্দ্রসঙ্গীত চলে আসে, এবং সত্যি কথা বলতে কি সবসময় যে তার খুব একটা যৌক্তিকতা থাকে আসার, তার মনে হয় না। সেদিক থেকে হয়তো এটা একটা ভাববার বিষয় যে ফিল্মে বা নাটকে বা এই ধরনের অন্য যে মাধ্যমগুলো, তাতে যখন যে গানই আসুক তার মধ্যে যদি আবার তার রবীন্দ্রসঙ্গীত হয়, তার প্রয়োগের একটা যৌক্তিকতা তৈরি করতে হয়, একটা অনিবার্যতা তৈরি করতে হয়। তা নইলে কীরকম মনে হয় এটা শুধু গান শোনাবার জন্য গান শোনানো হচ্ছে। যেমন সত্যজিৎ রায়ের ছবিতে আমরা দেখেছি অনেক সময়, আগন্তুক ছবিতে বাজিল কাহার বীণা, শ্রমণা গেয়েছিল যে গানটি। এটার প্রসঙ্গে হয়তো আপনাদের জানলে ভালো লাগবে যে ওই গানটির প্রথম রেকর্ডটি ছিল শ্রমণারই দিদিমার, রুমা দেবীর মা সতী দেবীর কণ্ঠে বাজিল কাহার বীণা। যাই হোক, সেই গানটির প্রয়োগটা কি অসামান্য। আমরা ঋত্বিক ঘটকের ছবিতে যে সমস্ত রবীন্দ্রনাথের গানের প্রয়োগ দেখেছি, একটি প্রেমের দৃশ্যে যেভাবে তিনি আমার অঙ্গে অঙ্গে কে বলে যে গানটি পিকচারাইজ করেছিলেন, সেটা অসামান্য তার চিত্ররূপ। তো সেই রকমভাবে একটু ভেবে চিনতে বোধহয় লাগানো উচিত। একটু আগে বলছিলাম দ্বিজেন্দার গান আমার এই পথ তোমার পথের থেকে, এই গানটি আমি আমার একটি নাটকে প্রয়োগ করেছিলাম প্রায় সূত্রবন্ধনের মতন। স্বামী স্ত্রীর ভেতরের একটা বিরাট দূরত্ব, সেইটির ব্যঞ্জনায় গানের অংশ থেকে থেকে আসছে আমার এই পথ তোমার পথের থেকে গেছে মিলিয়ে। এই আমার মনে হয় যে এ বিষয়ে একটু চিন্তা করা ভালো। একটা আশ্চর্য সমস্ত উদাহরণ এই সুপ্রয়োগের আমরা পাই তপন সিংহের ছবিতে, যেমন অন্তর্ধান ছবিতে যে গানটি ছিল। এই অন্তর্ধান ছবিতে আমি তো অভিনয় করিয়েছিলাম এবং মাধবী দেবী ছিলেন সেই ছবিতে। যদিও এই গানটি কারুর সরাসরি কারুর লিপে কারুর ছিল না, গানটি শ্রুতিতে ভেসে এসেছিল। তুমি কোন ভাঙনের পথে এলে, সেই গানটি গেয়েছিলেন প্রমিত সেন। আরেকটি ছবিতেও, তপনদারি ছবি, আজব গায়ের আজব কথা, সেখানেও রবীন্দ্রসঙ্গীতের এরকম একটি খুব সুন্দর প্রয়োগ পেয়েছিলাম। আমারই লিপে ছিল সেই গানটি, আজব গায়ের আজব কথায় আজি মর্মরধ্বনি কেন জাগিল রে। সেখানে এই যে জমিদার লোকটি, তার যে একটা শিল্পী সত্তা আছে, সে যে সেতারও বাজায়, সে যে গান করে, সেই 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 সত্তাটিকে দর্শকের মনে ধরিয়ে দেওয়ার জন্যই যেন ওই গানটি তিনি এনেছিলেন। ভারী সুন্দর গান। গান তো অনেকভাবেই এসেছে সিনেমার কাহিনীতে, কিন্তু সিনেমার কাহিনীতে যখন আসে তার অনিবার্যতাটা, সেটাকে ফুটিয়ে তুলতে গিয়ে অনেক সময় একটা ভয়ঙ্কর ভুল অনেক পরিচালককে করতে দেখেছি, যে সেই গানটিকে প্রায় আক্ষরিক অর্থে সেলুলয়েডে অনুবাদ করার একটা চেষ্টা। এই দিক থেকে দেখলে এই এতক্ষণ এতজনের এত ছবির কথা বললাম, যার কথা আপনারাও হয়তো এতক্ষণে ভাবতে শুরু করেছেন যে আমি কেন এতক্ষণ তাঁর কথা তুলিনি। তরুণ মজুমদার, তাঁর ছবিতে অনিবার্য এবং অমোঘভাবে রবীন্দ্রসঙ্গীত বহুবার এসেছে, বহুবার আমরা দেখেছি, এবং সেসব গান বিপুল জনপ্রিয়তাও পেয়েছে। তো আমার ইচ্ছে যে একদিন শুধু তাঁর ছবিতেই রবীন্দ্র গানের অবস্থান এবং তার ভেতরে তার বিস্তার, সেটা নিয়ে আমরা একদিন একটু আলোচনা করব। আজকে সেইটুকুন বলে আপনাদের কাছ থেকে তোমার আকাশ তোমার বাতাস এই অনুষ্ঠানের সমাপ্তি টানছি।